হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এবছর যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, অর্থাৎ নতুন 10-এ উঠেছো, তোমাদের কিন্তু এপ্রিল মাস থেকে প্রথম ইউনিট টেস্ট শুরু। এই এপ্রিল মাসে তোমাদের প্রথম ইউনিট টেস্ট হবে 40 নাম্বারের। এই 40 নাম্বারে যে পরীক্ষা হবে, এই পরীক্ষায় তোমাদের ভৌত বিজ্ঞান বিষয় থেকেই কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে সেগুলি দেখে নাও। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলি দেখে নাও। প্রথম যে অধ্যায়টি রয়েছে পরিবেশের জন্য ভাবনা। এই পরিবেশের জন্য ভাবনা থেকে তোমাদের প্রথম সামেটিভে কিন্তু 5 মার্কস আসবে। এই 5 মার্কসের মধ্যে তোমরা যদি দেখো, এই 5 মার্কসের 1 নাম্বারের একটা এমসিকিউ আসবে এবং 2টি এসএকিউ থাকবে এবং সেই সাথে তোমাদের 2 নাম্বারের একটা প্রশ্ন থাকবে। এই নিয়ে টোটাল 5 মার্কস। তো এই 5 মার্কসের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে সেগুলি দেখে নাও। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, গ্রিন হাউস এফেক্ট কী এবং বায়ুমণ্ডলের ওজোন স্তরে কীভাবে ওজোন অণু উৎপাদিত হয় এবং বিয়োজিত হয়। নাম্বার 2তে রয়েছে, জ্বালানি তাপন মূল্য বলতে কী বোঝো? কোনো জ্বালানির তাপন মূল্য বেশি, অর্থাৎ কোন জ্বালানির তাপন মূল্য বেশি সেটা তোমাকে বলতে হবে। 3এর দাগে রয়েছে, ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। 4এর দাগে, পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাব আলোচনা করো। 5এর দাগে রয়েছে, স্থিতিশীল উন্নয়নের 2টি উদ্দেশ্য লেখো। বায়োফুয়েল বলতে কী বোঝো? 6এর দাগে, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কী এবং কোল বেড মিথেন কী। এছাড়াও তোমরা যে প্রশ্নটি ভালো করে করবে সেটি হলো, সুইট গ্যাস কী। এই সুইট গ্যাস কিন্তু তোমাদের প্রচুরবার পরীক্ষায় আসে। এই সুইট গ্যাস কী? এছাড়াও তোমরা যেটা করবে, CO2 ইঞ্জেকশান। এই CO2 ইঞ্জেকশানটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে তোমরা দেখো, তোমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটি রয়েছে, সেকেন্ড যে অধ্যায়টি রয়েছে, গ্যাসের আচরণ। এই গ্যাসের আচরণ থেকে যদি তোমরা দেখো, তোমাদের কিন্তু 8 মার্ক আসবে। 8 মার্ক কীভাবে থাকবে? তোমাদের 1 নাম্বারে একটা এমসিকিউ থাকবে এবং 2 নাম্বারের এসএকিউ থাকবে এবং সেই সাথে সাথে 2 নাম্বারে একটা প্রশ্ন থাকবে যেটা তোমাদের 2 মার্কস এবং সেই সাথে 3 মার্কেরও একটা প্রশ্ন থাকবে। এই নিয়ে টোটাল 8 মার্কস। এই গ্যাসের আচরণ থেকে যদি দেখো তোমরা কতগুলো প্রশ্ন রেখেছি, প্রথম প্রশ্নটি রেখেছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। তারপর নাম্বার 2, উষ্ণতার পরম স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো এবং অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। তারপর 3এর দাগে রেখেছি, গে লুকাসের চাপের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। 4এর দাগে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো এবং আয়তন অর্ধেক করা হলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত। তারপর 5এর দাগে যে প্রশ্নটি রয়েছে, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো এবং চার্লসের সূত্রটির ভি বনাম টি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। তারপর 6এর দাগে রয়েছে, এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার চাপে গ্যাসটির আয়তন কত হবে। তারপর 7এর দাগে রয়েছে, গাড়ির চাকায় হাওয়া ভরলে তার আয়তন ও চাপ 2 বাড়ে। এক্ষেত্রে বয়েলের সূত্রটি কি প্রযোজ্য হয়? কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা যায়? এটা কিন্তু তোমাদের বইয়ে কিন্তু বেলুন দিয়ে লেখা আছে, অর্থাৎ এই বেলুন দিয়ে যে উত্তরটি হবে সেই উত্তরটি এবং এই গাড়ির চাকায় হাওয়া ভরার উত্তরটি কিন্তু একই। তারপর 8এর দাগে যেটি রয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ঘরের, এটা প্রশ্নটা আগে হয়ে গেছে। তারপর এর পরে যেটি রয়েছে তোমাদের ফিজিক্যাল পার্ট থেকে পরের যে অধ্যায়, সে অধ্যায়টি হলো আলো। এই আলো অধ্যায়টি কিন্তু তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আলো অধ্যায় থেকে কেন গুরুত্বপূর্ণ বলছি? কারণ এটা থেকে কিন্তু তোমাদের 14 মার্ক আসবে। এই 14 মার্কসের মধ্যে তোমরা যদি দেখো, 3টে তোমাদের থাকবে এমসিকিউ এবং তোমাদের 3টে থাকবে এসএকিউ, 2 নাম্বারের 1টি থাকবে এবং 3 নাম্বারের 2টি থাকবে। এই নিয়ে টোটাল হলো তোমাদের 14 মার্কস। এবার এই 14 মার্কসের জন্য তোমরা আলো থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে সেগুলি দেখে নাও। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, কিভাবে উত্তর লেন্সকে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করা হয় চিত্রসহ উল্লেখ করো। 2 নম্বরে রয়েছে, কিভাবে উত্তর লেন্সের সাহায্যে কোনো বস্তুর সদ্বিম্ব গঠন করা যায় তা উল্লেখ করো। 3এর দাগে রয়েছে, প্রমাণ করো R = 2F, অক্ষরগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। তারপর 4এর দাগে রয়েছে, কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। এটা কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে। এবং 5এর দাগে আরও একটি প্রমাণ রেখেছি, সেটি হলো
প্রিজম দ্বারা একবর্ণীয় আলোকরশ্মি প্রতিসরণের ক্ষেত্রে বিচ্যুতি কোণ কত হবে? 6 দাগে রৈখিক বিবর্ধন কাকে বলে? কোনো উত্তর লেন্সের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বস্তু লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের চিত্র অঙ্কন করো এবং প্রতিবিম্বর প্রকৃতি কীরূপ হবে তা উল্লেখ করতে হবে। এটি কিন্তু তোমাদের আবার এরকম থাকবে কিছু কিছু প্রশ্ন যেটা এমসিকিউ বা এসিকিউতে সেই প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ তোমাদের দেখবে যাদের ভট্টাচার্য ব্রাদার্স আছে তাদের একটি ছক করে এরকম লেখা আছে, ছকের আকারে লেখা আছে। ওই ছকটা কিন্তু ভালো করে করবে, কারণ ওখান থেকে কিন্তু তোমাদের 2 মার্কস অনেকবারই মাধ্যমিকে এসছে, অবশ্যই শর্ট প্রশ্ন হিসাবে। এরপর তোমরা যদি দেখো 7 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন রেখেছি পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্য দিয়ে কোনো বিস্তৃত বস্তু রাখলে যে প্রতিবিম্ব গঠিত হয় তার 2টি বৈশিষ্ট্য লেখো। 8 দাগে দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? শূন্য মাধ্যমে আলোর প্রতিসরণ হয় না কেন? 9 দাগে রেখেছে নীল আলোতে লাল রঙের জবা ফুলকে কী রঙের দেখায় এবং তা ব্যাখ্যা সহ লেখো। তারপর সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন? তারপর 10 দাগে রেখেছি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক্স রশ্মি ও গামা রশ্মির মধ্যে 2টি ব্যবহার লেখো এবং এটা পার্থক্য আকারেও তোমাদের পড়তে পারে। তারপর 11 দাগে রেখেছি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের 2টি সূত্র আলোচনা করো এবং বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 বলতে কী বোঝো। 12 দাগে আলোর বিচ্ছুরণ কাকে বলে? স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা করো এবং শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন। তারপর 13 দাগে রেখেছি দীর্ঘ দৃষ্টি ত্রুটি কী এবং কোন ধরনের লেন্স ব্যবহার করে এই প্রতিকার করা যায়। তারপর 14 দাগে একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। এই প্রিজমের একটি প্রতিসারাঙ্ক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে তার চ্যুতিকোণ কত? তারপর 15 দাগে রেখেছি কোনো সমবাহু প্রিজমের আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হবে তা নির্ণয় করো। তারপর 16 দাগে রেখেছি বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক 1.5 বলতে কী বোঝো এবং কাঁচের সাপেক্ষে তাহলে বায়ুর প্রতিসারাঙ্ক কত হবে। তারপর একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, একটি উত্তর লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, তাহলে তার রৈখিক বিবর্ধন এবং প্রতিবিম্বের দূরত্ব কত? তারপর 18 দাগে যে প্রশ্নটি রেখেছি একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে আপতিত হলো, এই মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.5 হলে মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যামস্ট্রং, তাহলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত? এই মাধ্যমটিতে আলোর বেগ কত? এগুলো তোমাদের নিউমেরিক্যাল, অর্থাৎ এগুলো হলো তোমাদের গাণিতিক প্রশ্ন। এই গাণিতিক প্রশ্ন কিন্তু তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ আলো থেকে অবশ্যই তোমাদের কিন্তু একটা ম্যাথ থাকবেই, যেটি অবশ্যই তোমাদের 3 মার্কের থাকবে বা 2 মার্কের থাকতে পারে। তাই তোমাদের কিছু সম্ভাব্য একই ধরনের কিছু ম্যাথ দিলাম। এরপরে যে অধ্যায়টি রয়েছে পর্যায় সারণী, অর্থাৎ কেমিস্ট্রি পার্টে যদি চলে যাই, এর পরের যে অধ্যায়টি সেটি হলো পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে যদি তোমরা দেখো এখান থেকে কিন্তু 7 মার্কের প্রশ্ন আসবে। কিভাবে থাকবে? একটি থাকবে এমসিকিউ, একটি থাকবে এসএকিউ এবং 2 নম্বরে একটি থাকবে, অবশ্যই 3 নম্বরেরও একটি থাকবে। এই নিয়ে তোমাদের 7 নাম্বার। এবার এই প্রশ্ন থেকে, এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আছে সেগুলি দেখে নাও। প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রদত্ত মৌলগুলির পর্যায় সারণীর কোন কোন শ্রেণীতে অবস্থান করে? অক্সিজেন, ক্লোরিন, কার্বন, হিলিয়াম, আয়োডিন, সোডিয়াম, হাইড্রোজেন, নিষ্ক্রিয় গ্যাস, হ্যালোজেন মৌল, মুদ্রা ধাতু। তারপর 2 থেকে যে প্রশ্নটি রেখেছি বিআর, এফ, সিএল, আই এগুলিকে অধাতব ধর্মের নিম্নক্রম অনুসারে সাজাতে হবে। 2 নম্বর কন্ডিশান, পরমাণুর আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এটা মানুষের রয়ে গেছে, ওটা অনুসারে সাজাও হবে। তারপর 3 নম্বর কন্ডিশান, ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। তারপর 3 দাগে যে প্রশ্নটি, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয়। তারপর 4 দাগে, শ্রেণী 1ভুক্ত মৌলদের ক্ষার ধাতু বলা হয় কেন? একটি ইউরেনিয়ামোত্তর মৌলের চিহ্ন দাও। 5 দাগে মেন্ডেলিভের পর্যায়সূত্রে 2টি ত্রুটি লেখো এবং সেই সাথে আরও একটি প্রশ্ন রেখেছি, এবিসি 3টে ধাতু, এবিসি 3টে মৌল যেগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 11, 19। তাহলে প্রথম কন্ডিশন বলা হয়েছে
কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ। 2 নম্বরে বলা হয়েছে কোনটির আয়নন বিভব সর্বোচ্চ। 3 দাগে বলা হয়েছে কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ। তারপর 6 দাগে যেটি রেখেছি, পর্যায় সারণীতে হাইড্রোজেন গ্রুপ 17 এর হ্যালোজেন মৌলের সঙ্গে একত্রে রাখার সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অর্থাৎ এটা যদি ভালো রকমভাবে প্রশ্ন আসে সহজভাবে, তাহলেই হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন, এই প্রশ্নের উত্তর এবং এই 6 দাগের প্রশ্নের উত্তর একই। এবং সেই সাথেই আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, নোবেল গ্যাসগুলি খুব নিষ্ক্রিয় হয় কেন। তারপর 7 দাগে রয়েছে কোনো মৌলের পরমাণুতে 17টি ইলেকট্রন 18টি নিউট্রন আছে। কোন কণাটির দ্বারা মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌলের অবস্থা নির্ণয় করা যায় না এবং মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণীর কোন পর্যায়ে এবং কোন শ্রেণীতে অবস্থিত। তারপর 8 দাগে রয়েছে ও, এসি, টি এবং এস এই মৌলগুলি পরমাণুর আকার, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে লেখো। এরপরে তোমাদের সিলেবাসের একদম শেষ অধ্যায়, অর্থাৎ আয়নীয় ও সমযোজী বন্ধন। এই আয়নীয় সমযোজী বন্ধন থেকে তোমাদের কিন্তু 6 মার্কের প্রশ্ন থাকবে। কিভাবে থাকবে দেখে নাও, একটা এমসিকিউ থাকবে, একটা এসএকিউ থাকবে এবং 2 নম্বরে তোমাদের কিন্তু 2টো থাকবে, অর্থাৎ 2+2। এই নিয়ে তোমাদের 6 মার্কস। তো এই 6 মার্কের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে দেখে নাও। প্রথম যে প্রশ্নটি রয়েছে, NaCl যৌগের গঠন আলোচনা করো। সমযোজী যৌগ বলতে কী বোঝো? তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপর আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। অবশ্যই কিন্তু উদাহরণ দিয়ে করবে সেটা। তারপর 5 দাগে বলেছে সমযোজী বন্ধন বলতে কী বোঝো। 6 দাগে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, চিনি জলে দ্রাব্য কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না কেন। তারপর 7 দাগে কতগুলি লুইস ডট গঠন দেখাতে বলা হয়েছে। সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, অক্সিজেন, নাইট্রোজেন, ইথিলিন। তারপর 8 দাগে রয়েছে কার্বন টেট্রাক্লোরাইডে লুইস ডট গঠনটি দেখাও। 9 দাগে কার্বন ডাইঅক্সাইডে লুইস ডট গঠন অঙ্কন করো। 10 দাগে রয়েছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী এবং কোনটি সমযোজী তা শনাক্ত করো। এরকম কিন্তু তোমাদের 2 মার্কসের আসবেই, তাই সেরকম কতগুলো আমি দিয়েছি। প্রথম যে মৌলটি দিয়েছি ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর হাইড্রোজেন ক্লোরাইড, জল, পটাশিয়াম ক্লোরাইড, ক্লোরিন অণু, নাইট্রোজেন অণু, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, অক্সিজেন অণু, ক্লোরোফর্ম, মিথেন অণু, CO2, NaF, MgCl2, NiH, NH3, CCl4, H2S। এই ছিল তোমাদের একদম সম্পূর্ণ পরীক্ষার সাজেশান। প্রথম পরীক্ষার জন্য তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে তা শেয়ার করে দাও যাতে সমস্ত বন্ধুরা উপকৃত হয়। এবং তোমরা যদি তোমাদের স্কুলের অন্যান্য অনেক স্কুল দেখেছি আমি, অন্যান্য স্কুলের বিভিন্ন ধরনের সিলেবাস হয়, তোমাদের যদি কোনো একটা সিলেবাস বা কোনো একটা চ্যাপ্টার যদি অ্যাড থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। সেই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি ভিডিও আকারে দিয়ে দেবো। তাই ফিরে আসছি পরের ভিডিওতে, দেখা হচ্ছে তোমাদের ভূগোল সাজেশান নিয়ে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও।